আজকে হচ্ছে আমরা পরিসংখ্যান চ্যাপ্টারের গ্রাফ রিলেটেড যে সমস্যাগুলো আছে সেগুলো কিভাবে আমরা সমাধান করব সেটা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা একটা আয়তলেখ অঙ্কন এটা দেখব। যেমন এখানে এই যে প্রশ্নটাতে লেখা আছে যে উপাত্ত সমূহে আয়তলেখ অঙ্কন করো। তো আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের আসলে কি কি ঘর যা লাগবে। তো যেহেতু এটা একটা সিকিউ কোশ্চেন, তো সিকিউ কোশ্চেনে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু আমাদের দেওয়া থাকবে না, এটা আমাদের হচ্ছে তৈরি করতে হবে। এটা আমাদের এই প্রশ্নের খতে তৈরি করা হয়েছে। শ্রেণী ব্যবধান 10 ধরে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করা হয়েছে। এখন আমরা যেহেতু আয়তলেখ আঁকবো এবং আমরা যখন এটা তৈরি করবো তখন আমাদের 35 থেকে 44, 45 থেকে 54, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন শ্রেণী। বিচ্ছিন্ন শ্রেণী সীমা। তা আমরা জানি আয়তলেখ আঁকতে বললে অবশ্যই তাকে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমায় রূপান্তর করতে হয় বা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিতে রূপান্তর করতে হয়। তো এই জন্য আমাদের কি করতে হয়েছে যে এখানে আমাদের যে দুইটা নিয়ম ছিল সেইটার একটা নিয়ম, প্রথম রুলসটা হচ্ছে ফলো করা হয়েছে। প্রথমটা থেকে 0.5 বিয়োগ করে পরেরটার সাথে 0.5 যোগ করা হয়েছে। এই যে 35 এর থেকে 0.5 বিয়োগ করলে 34.5, আর হচ্ছে 44 এর সাথে 0.5 যোগ করলে 44.5। এভাবে পুরোটা কমপ্লিট করার পরে আমাদের হচ্ছে তাহলে ঘর কি কি লাগতেছে, শ্রেণী ব্যক্তি লাগতেছে, এই যে শ্রেণী ব্যক্তি, তারপরে লাগতেছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, তারপরে লাগতেছে গণসংখ্যা। মানে আমাদের যদি শুধু আয়তলেখ আঁকতে বলে তাহলে কিন্তু আমাদের এই তিনটা ঘরই প্রয়োজন। তাহলে আমরা হচ্ছে এই ঘরকে এখন আমরা জানি যে এক্স অক্ষ বরাবর আমরা বসাবো হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আর ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো হচ্ছে গণসংখ্যা। এবং আমরা যেটা লিখবো, যেমন এখানে আমাদের ব্যবধান হচ্ছে 35 থেকে 44, ব্যবধান হচ্ছে 10। তাহলে 10 যেহেতু, তাহলে আমরা জানি যে আমাদের যে ছক কাগজটা আছে, আমরা যদি ছক কাগজে দেখি, তা আমাদের এই ছক কাগজের এই যে এই ঘর, এই যে এখান থেকে, এই যে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 5 ঘর থাকে। তা আমাদের ব্যবধান যেহেতু 10, তাহলে আমরা তো আর এখানে এক ঘরকে এক একক লিখলে হবে না। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘরকে 2 একক লিখতে হবে। দেখে জানা লেখা আছে ছক কাগজের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতি ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তির 2 একক, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতি দুই ঘরকে, এখানে ওয়াই অক্ষ বরাবরও দুই ঘরকে এক একক ধরা হয়েছে। কারণ এখানে হচ্ছে আমাদের এটা না ধরলেও হইতো, কারণ আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত, সর্বোচ্চ গণসংখ্যা 13। তা আমরা ওয়াই অক্ষ বরাবর এক ঘরকে এক একক ধরলেও সমস্যা নাই। তো এটা ধরলে সুবিধা হবে, চিত্র সুন্দর হবে। আর বেশি এক ঘরকে দুই একক ধরলে হচ্ছে আমাদের চিত্র হয়তো বা সুন্দর নাও হইতে পারে। তবে আমরা যখন অজীব রেখা আঁকবো তখন কিন্তু অবশ্যই এক ঘর কিন্তু একক ধরবো। এখন এখানে একটা জিনিস খেয়াল করি যে মূল বিন্দু থেকে 34.5 পর্যন্ত হচ্ছে ভাঙা চিহ্ন দেখানো হচ্ছে। মানে আমাদের যেহেতু শুরু হচ্ছে 34.5, তাহলে এর আগের ডাটা গুলা কিরকম সেটা তো আমরা জানি না। এই জন্য আমরা এই যে এইখান থেকে এই যে এইটা হচ্ছে ভাঙা দাগ দিয়ে দিচ্ছি, এবং আমরা এখান থেকে শুরু করছি। আর এখানে 94 পয়েন্ট মানে আমাদের সর্বশেষ ঘর শ্রেণীর সর্বোচ্চ উচ্চ সীমা, মানে উচ্চ সীমাটা আমরা বসাইছি। তাহলে আমরা এবার যদি মান বসাই, তাহলে আমাদের 34.5 থেকে 44.5 এ গণসংখ্যা 4। তারপর এভাবে 4 যে হচ্ছে এখানে দিব 4-এ। তারপরে 44.5 থেকে 54.5 এখানে হচ্ছে আমাদের 8, এই যে আমরা হচ্ছে 8-এ দিব। তারপরে হচ্ছে আমাদের এই 6 এইভাবে দিতে থাকবো। তো এখানে y অক্ষ বরাবর গণসংখ্যা আছে, x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আছে। তো এখন এটা হচ্ছে আয়তলেখ। আয়তলেখ আমরা কম বেশি সবাই পারি। তো আমাদের এখানে প্রশ্ন হচ্ছে আয়তলেখ থেকে যখন গণসংখ্যা বহু রাখতে বলে তখন আমাদের এখানে চার্টের ভিতরে একটা ঘর লাগবে, এক্সট্রা ঘর। সেই ঘরটা হচ্ছে শ্রেণী মধ্যমান। আমি আবারও বলি, শুধুমাত্র আয়তলেখ থেকে যখন গণসংখ্যা বহুভুজ বলবে
তখন আমাদের এখানে যে ঘরগুলো আছে তাদের সাথে একটা ঘর কি হবে, শ্রেণী মধ্যমান লাগবে, শ্রেণী মধ্যমান। আর নর্মালি যদি আমাদের বলে যে শুধু গণসংখ্যা বহুভুজ আঁকো, তাহলে আমাদের আর এই অবিচ্ছিন্ন শ্রেণীটা লাগবে না, তখন শ্রেণী মধ্যমানটা লাগবে। এই শ্রেণী মধ্যমানটা আমাদের কখন লাগবে, যখনই বলবে বহুভুজ আঁকো। আর যখন বলবে আয়তলেখা থেকে বহুভুজ আঁকো, তখন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীটাও লাগবে এবং শ্রেণী মধ্যমান দুইটাই লাগবে। তো এখানে আমরা যদি বসাই, তো এখানে এই দুইটার শ্রেণী মধ্যমান হচ্ছে, আমরা যদি বের করি 35 প্লাস হচ্ছে 44 ভাগ 2 যদি করি, তাহলে আমাদের যে শ্রেণী মধ্যমানটা আসবে 35 + 44 ভাগ হচ্ছে 2, এটা করলে 39.5। তো আমাদের এই যে প্রথম ঘরে আসবে হচ্ছে 39.5। এভাবে আমরা সবগুলা লিখবো। এখন কথা হচ্ছে এটা আঁকার সময় কি করব। আঁকার সময় আমাদের এখানে আর আমরা এই মধ্যমান গুলা বসাবো না, কারণ এটা তো আমরা শুরুতে আয়তলেখ আঁকছি। তো আয়তলেখ থেকে যখন গণসংখ্যা বহু বুঝবো, তখন আর আমরা এই বরাবর শ্রেণী মধ্যমান বসাবো না, এই বরাবর শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী সীমায় বসাবো। শুধুমাত্র এখানে যে মধ্যবিন্দু গুলা, মানে ঘরের যে মধ্যবিন্দু গুলা, এগুলাকে আমাদের কি করতে হবে, একটু চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে, এই যে চিহ্নিত করে, এই চিহ্নিত করে এবার হচ্ছে আমরা এখান থেকে যেভাবে এভাবে যোগ করে দেব, এভাবে যোগ করে দিয়ে আমরা হচ্ছে যদি এই দাগের ভিতরের অংশগুলোকে রং করে দেই, তাহলে আমাদের হচ্ছে আয়তলেখা থেকে গণসংখ্যা বহুভুজ হবে। এখন আমরা দেখি যে আমাদের পরবর্তীতে যেটা হচ্ছে, তো এবার আমরা দেখবো হচ্ছে পরবর্তীতে আমাদের যদি শুধু গণসংখ্যা বহুভুজ আঁকতে বলে, যেমন এই কোশ্চেনটাতে যেখানে আমাদের বলছে উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করে, তে এইখান থেকে আবার সারণী দেওয়াও আছে। তাহলে আমরা জানি গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমাদের যা দেখতে হবে যে এটা শ্রেণী মধ্যমান লাগবে। সেখানে যেভাবে থাকুক, এই শ্রেণী ব্যক্তিটা অবিচ্ছিন্ন হোক আর বিচ্ছিন্ন হোক, সেটা কোনো সমস্যা না। আমাদের যা দেখতে হবে শ্রেণী মধ্যমানটা লাগবে। তাহলে আমাদের গড় লাগতেছে শ্রেণী ব্যক্তি গণ, শ্রেণী মধ্যমান আর শিক্ষার্থী গণসংখ্যা। তার মানে এই যে তিনটা ঘর লাগতেছে, শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা। তা আমরা শ্রেণী মধ্যবিন্দু কিভাবে বের করে ফেলছি। তো এখন যেহেতু শুধু আমরা সরাসরি গণসংখ্যা বহুভুজ আঁকবো, তাহলে আমাদের এই যে এক্স অক্ষ বরাবর, আমরা এক্স অক্ষ বরাবর লিখবো শ্রেণী মধ্যবিন্দু, আর ওয়াই অক্ষ বরাবর লিখবো গণসংখ্যা। আর মধ্যবিন্দু তো লিখবো, ঠিক আছে। এখন এখানে একটা কথা আছে, তো আমাদের যখন আমরা শ্রেণী মধ্যবিন্দু ব্যবহার করতে 35.5, এটা আমরা যখন লিখবো, এই দেখো 35.5 লেখা হয়েছে, এবং আমাদের সর্বশেষ হচ্ছে 95.5, এই যে 95.5ও লেখা হয়েছে। তো এই শ্রেণী মধ্যমান ইউজ করে যখন আমরা হচ্ছে এই গণসংখ্যা বহুভুজ আঁকি, তখন নিয়ম হচ্ছে এর আগের একটা শ্রেণী মধ্যমান এখানে বসাইতে হবে, এবং সর্বশেষের পরে একটা শ্রেণী মধ্যমান এখানে বসাইতে হবে। তো আমরা এখানে দেখতেছি যে ব্যবধান হচ্ছে 10। তাহলে আমরা একটা যদি 35.5 হয়, তাহলে তার আগে 10 ঘর আগেরটা হচ্ছে আমাদের এই 35.5, তাহলে এটা হবে 25.5। এখানে ভুল আছে, 35.5 মাইনাস 25.5, এটা হচ্ছে 10। হ্যাঁ, এখানে 25.5 হবে। আর এটা 95.5, এখানে 105.5। এটার নিয়ম কি, যখন আমরা শ্রেণী মধ্যমান ব্যবহার করে বহুভুজ আঁকবো, তখন আগে একটা থাকতে হবে এক্সট্রা, শেষে একটা থাকতে হবে, জাস্ট আবদ্ধ করার জন্য। আর এখানেও যেহেতু আবার শুরুতেই যে আমাদের 35.5 এর আগে তো আমরা 25.5 লিখলাম, কিন্তু 0 থেকে 25.5 এই ডাটাগুলা বোঝানোর জন্য এখানেও আমরা কি করব, একটা ভাঙা দাগ দিব, ভাঙা দাগ দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা 25.5 থেকে শুরু করব। শুরু করার পরে এখানে ইম্পর্টেন্ট যেটা, যে আমরা বিন্দুটা কোথায় বসাবো।
তো এখানে কথা হচ্ছে বিন্দুটা বসাইতে হবে আমার নিজ নিজ ঘরের শ্রেণী মধ্যমানের উপর। যেহেতু আমি একটা এক্সট্রা নিছি, এটাতে সুবিধা হয়েছে যে আমার শ্রেণী মধ্যমান কত 35.5, এখানে গণসংখ্যা 8। এই যে আমি 8 আমার 35.5 এর উপরে গিয়ে 8-এ এই যে এখানে একটা বিন্দু বসাবো। তারপরে 45.5-এ গিয়ে আমাদের হচ্ছে কত 12 যা বিন্দু বসাবো। তারপরে হচ্ছে আমাদের 55.5-এ আমাদের হচ্ছে 20-তে যে আমি বিন্দু বসাবো। এভাবে বিন্দু বসা আমি হচ্ছে এটাকে যোগ করে দিব। এখন যোগ করার ক্ষেত্রে এই যে এতটুকু অংশ কিন্তু আমাদের ছিল না। তো এতটুকু অংশ আমাদের ছিল না কেন? কেন আমাদের তো শুরুই হচ্ছে 35.5 থেকে আর শেষ হচ্ছে 95.5, আমরা তো এটা এক্সট্রা নিয়েছি। এইটা বোঝানোর জন্য স্যাররা অনেক সময় যেটা করে সেটা হচ্ছে ভাঙা দাগ দিতে বলে, যেটা আমাদের বইতেও দেওয়া আছে, বোর্ড বইতে। তো আমরা যদি আহ ভাঙা দাগ বলতে কি ডটেড লাইন। এই যে ডটেড লাইনটা হচ্ছে কিরকম, সাপোজ যে এখানে এরকম ডটেড লাইন দেওয়া থাকে, এরকম এরকম। তো এটা না দিলেও হবে, দিলেও হবে, কারণ দুইটা নিয়মই গ্রহণযোগ্য। যেমন আমাদের পরবর্তীতে, আচ্ছা এই ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর এক গজ সমান কত একক ধরবো? যেমন এখানে ছক কাগজের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতি দুই ঘরকে শ্রেণী মধ্যবিন্দুর এক একক। তার মানে আমরা এখানে লিখতেছি যে এক্স অক্ষ বরাবর প্রতি আমাদের ব্যবধান যেহেতু 10, তাহলে ছক কাগজের প্রতি ঘরকে 2 একক লিখবো। আমরা প্রতি ঘরকে 2 একক, এখানে লেখাটা এভাবে লিখবো না, যেহেতু আমাদের ব্যবধান 10। তাহলে আমরা লিখবো এক ঘর সমান সমান 2 একক। এক ঘর সমান সমান 2 একক। আচ্ছা, আর ওয়াই অক্ষ বরাবর আমরা লিখবো এক ঘর সমান সমান 1 একক। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটা বহুভুজ দেখি, এই যে এটাও বহুভুজ। তো এই ক্ষেত্রেও সেই আমরা হচ্ছে প্রথমে শ্রেণীর মধ্যমানের সারণীটা বের করে ফেলবো। এই ক্ষেত্রে এই যে এখানে যে 47, যে আমাদের প্রথম শ্রেণীর মধ্যমান হচ্ছে 47, তাহলে তার আগেরটা হবে 5 ঘর আগে মেবি। 47 এর আগে 42। তারপরে হচ্ছে 40, এখানে সর্বশেষ হচ্ছে 72। 72 এর পরেরটা হচ্ছে আমাদের আরো 5 যোগ করতে হবে, কারণ এখানে আমাদের শ্রেণী ব্যবধান 5। তাহলে এটা হবে 77। তাহলে 47 এর আগে 42, 47। এখন আমরা যখন বিন্দু বসাবো তখন আমাদের এই যে 47-এ গণসংখ্যা হচ্ছে 4, এই যে 47 এর উপর 4-এ যে আমরা বিন্দু বসাই দিলাম, বাকি সব বিন্দু এভাবে বসাবো। বসানোর পর এই যে এখানে আবার ডটেড লাইন দেওয়া আছে, তার মানে আমি যদি ডটেড লাইন দিই তাও সঠিক, আর ডটেড লাইন না দিয়ে যদি আমি এই যে এইটার মতো যদি একেবারে এই করে দিই তাও সঠিক। আচ্ছা, তাহলে আমাদের বহুভুজ গেল। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের অজীব রেখা। তো অজীব রেখার জন্য আমাদের কি কি লাগে? অজীব রেখার জন্য আমাদের লাগে যে যদি শ্রেণীটা বিচ্ছিন্ন হয় তাহলে ফার্স্টে অবিচ্ছিন্ন করব, আর তারপরে লাগবে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের ঘরে লাগবে কি শ্রেণী ব্যক্তি, যেটা নর্মালি দেওয়া থাকে সেটা যদি অবিচ্ছিন্ন হয় তাহলে ভালো, না হইলে যেটা দেওয়া থাকে সেটাকে অবিচ্ছিন্ন করতে হবে। তারপরে হচ্ছে লাগবে হচ্ছে গণসংখ্যা, তারপরে লাগবে ক্রমযোজিত গণসংখ্যা। এবং এখানে আমরা যে বিন্দুগুলা বসাবো এক্স অক্ষ বরাবর আমরা বসাবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। সেই শ্রেণীসীমার উচ্চ সীমার উপরে আমরা বিন্দু বসাবো। উচ্চ সীমার উপর বিন্দু বসাবো। এক্স অক্ষ বরাবর বসাবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং বিন্দুটা বসাবো উচ্চ সীমার উপর। যেমন যেমন এইখানে আমাদের দেওয়া আছে 1 থেকে 10, এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন, কারণ এই যে 11 থেকে শুরু হয়েছে, পরবর্তী ঘরটা 11 থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে ফার্স্টে আমরা হচ্ছে যেমন স্যাররা হচ্ছে অবিচ্ছিন্ন করে নাই, বাট অবিচ্ছিন্ন করতে হবে। তো আমরা অবিচ্ছিন্ন করব কিভাবে? যেমন এখানে হচ্ছে আমরা এক কমায় দিব, পরেরটা সেম রাখবো। তাহলে এটা হবে 0, 0 থেকে 10, তারপর হচ্ছে 10 থেকে 20, তারপরে হচ্ছে 20 থেকে 30, তারপর হচ্ছে 30 থেকে 40, 40 থেকে 50, এভাবে হচ্ছে আমাদের 100 পর্যন্ত হবে। এই যে তাহলে আমাদের এটা অবিচ্ছিন্ন হয়ে গেছে, যেমন এখানে 0 থেকে 10, আবার 10 থেকে শুরু। তো এটা কিভাবে করলাম? এটা করলাম যে আমরা জাস্ট প্রথমটা থেকে এক বিয়োগ করে দিচ্ছি। আচ্ছা, এখন করার পরে আমরা যেটা বসাবো, যেমন এখানে
আমরা উচ্চ সীমাগুলো বসাবো। তো আমাদের প্রথম উচ্চ সীমাটা কত? আমাদের প্রথম ঘরের উচ্চ সীমাটা হচ্ছে 10। যে আমরা 10 বসাইছি, তারপরে হচ্ছে 20 বসাইছি, তারপরে 30, তারপরে 40, তারপরে 50, তারপরে 60। এভাবে বসাবো। বসানোর পরে এবার দেখো বিন্দুটা কোথায় বসাইছি। তা আমাদের এবার ক্রমযোজিত গণসংখ্যা, এখানে আমাদের এই এই বরাবর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার উচ্চ সীমা, যে দেখো লেখা। আর এই বরাবর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা আমাদের প্রথম যেই, এটা হচ্ছে 2 তে আছে। তাহলে আমরা কি করব, এই 10-এর উপরে 2 এর উপর ফোঁটা দিব, তারপরে 20-এর উপরে যেই ক্রমযোজিত সংখ্যা সেখানে ফোঁটা দিব। তাহলে আমরা বিন্দুগুলা বসা দিচ্ছি, দেখো যেগুলোর উপর সেগুলো কিন্তু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা। বসানোর পর আমরা এগুলো যোগ করব। তো আমাদের এখানে দেখো ভাঙা লাইন দেওয়া হয় না। মানে আমাদের আগের গ্রাফ গুলোতে এই যে যেখানে এই যে ডট, এই ভাঙা লাইনটা দেওয়া ছিল, এখানে দেওয়া লাগে না। কেন লাগে না? কারণ এখানে আমাদের যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করছি, আমরা এখানে যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা করছি, এই যে 0 থেকেই শুরু হয়েছে, তার মানে এর আগে আমাদের কোনো ভাঙা লাইন দেওয়ার দরকার নেই। কিন্তু অঙ্ক যদি এমন হয় যে আমাদের আসলে 0 থেকে না, তাহলে কিন্তু আমরা শুরুতে সেই ভাঙা লাইনটা দিয়ে নিতে হবে। ভাঙা লাইনটা দিয়ে আমাদের শুরু করতে হবে। যেমন ধরো আমাদের একটা হচ্ছে 30 তারপরে হচ্ছে আমাদের একটা হচ্ছে এখানে যেমন 40, তারপরে আমাদের হইতে পারে 50। তা আমরা এরকম কি করবো, 30-এ যে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা থাকবে সেখানে ফোঁটা দিব, 40-এ যে গণসংখ্যা থাকবে সেটাতে ফোঁটা দিব, এটাতে যে গণসংখ্যা সেটাতে ফোঁটা দিব। দেন হচ্ছে আমরা এই যে 0 থেকে এগুলো যোগ করে দিব। সরি, 0 না, 30 থেকে এগুলো যোগ করে দিব। এই হচ্ছে আমাদের, যে আমরা অজীব রেখা আঁকবো, তারপরে হচ্ছে বহুভুজ আঁকবো, আয়তলেখ আঁকবো, এবং আয়তলেখ থেকে বহুভুজ আঁকার জন্য নিয়ম। তো আমি আরেকটা একটু এক্সাম্পল দিই। যেমন আমাদের যদি, তারপর এইটা একটা হচ্ছে এখানে ভাঙা দাগ দেওয়া, এইটা হচ্ছে আমাদের একটা আয়তলেখ। তারপর যেটা একটা আয়তলেখ হয়ে যায়, এখান থেকে আমাদের বহুভুজ আঁকতে হবে। তা আমরা যেটা করব, আমাদের যে ছক কাগজ, ছক কাগজে আমাদের ঘর থাকবে কি কি? ছক কাগজে আমাদের ঘর থাকবে, প্রথমে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণী, তারপরে থাকবে হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী, তারপরে শ্রেণী মধ্যমান, তারপর হচ্ছে গণসংখ্যা। এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, তারপর হচ্ছে শ্রেণী মধ্যমান, তারপর হচ্ছে গণসংখ্যা। কারণ আমরা হচ্ছে আয়তলক্ষ্য থেকে গণসংখ্যা বহু যাবো। তা আঁকার পরে এই বরাবর আমরা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী সীমায় বসাবো। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। কিন্তু আমরা যখন এই বহুভুজ আয়তলেখটাকে বহুভুজে কনভার্ট করব, তখন আমরা কি করব, এই যে মিড পয়েন্ট গুলা, যে আমি যেই আয়তলেখ আঁকার সময় যে ঘরগুলা পাইছি, সেই ঘরগুলার মিড পয়েন্ট গুলাকে এভাবে যোগ দিয়ে সিলেক্ট করে তারপর হচ্ছে এই রেখাগুলো টেনে দিব। এই টেনে দিয়ে আমার এই দাগের ভিতরের অংশটা, এই দাগের ভিতরের অংশটা আমি হচ্ছে পেন্সিল দিয়ে এভাবে কালার করে দিব। দাগের বাইরে কালার করবেন, তাহলে আমার এটা হয়ে যাবে কি, যে আয়তলেখ থেকে বহুভুজ। আমরা যদি এটা একটু বইতে দেখি যে আসলে আমি যেটা বলতেছি সেটা আসলে বইতে ওইভাবে বলতেছি কিনা। তো আমরা যেমন এই যে আমি যেটা বলতেছিলাম, তো এখানে দেখো যে আমাদের যে এই প্রশ্নটাতে যে আমাদের বলছে বহুভুজ আঁকো, আয়তলেখ থেকে বহুভুজ। তো আমাদের এই যে এই ডাটা গুলো, এগুলো কিন্তু হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার ডাটা, এগুলো কিন্তু কোনো মধ্যবিন্দু না। মানে এই যে আমি যদি এটা চার্টটা দেখাই, এই যে চার্ট, এই যে চার্ট কিন্তু হচ্ছে 48, 53, 58,
63, 60, এগুলো হচ্ছে মধ্যবিন্দু। তো আমাদের যখন আয়তলেখ থেকে মধ্যবিন্দু আসতে বলে তখন কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর মধ্যবিন্দু বসাই, শ্রেণী মধ্যবিন্দু বসাই, আমরা সেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমায় বসাইছি। যেমন 45.5, 55.5, এই যেটা আমাদের প্রথম শ্রেণীর এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, 45.5, 55.5। এভাবে বসানোর পরে আমরা যেটা হচ্ছে, যেমন এই যে আমাদের এখানে হচ্ছে আমরা আয়তলেখ পাইছি, এই যে এটা হচ্ছে আমাদের সেই আয়তলেখটা, এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন আর কি। খতে আমাদের যে আয়তলেখ আঁকতে বলে, আর আমরা এইটাকেই হচ্ছে বহুভুজে কনভার্ট করার জন্য কি করছি, এই যে ঘরটা যে 45.5 থেকে 55.5, এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট গুলা সিলেক্ট করে এই যে এখান থেকে আমরা যোগ করে দিচ্ছি। এই যে আমি যেটা যোগ করতেছি সেটাই, এই যে এটাই দেখো নিচে হচ্ছে সারা করছে, এই যে মিড পয়েন্ট গুলো যোগ করে দিচ্ছি। আমি তো সেটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের একটা কনফিউশন থাকতে পারে যে আমরা যখন আয়তলেখ থেকে বহুভুজ আঁকবো তখন আমরা এক্স অক্ষ বরাবর কি শ্রেণী মধ্যমান লিখবো নাকি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গুলাই লিখবো। আমার উত্তরটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবো। কিন্তু যদি এককভাবে শুধু বহুভুজ আঁকতে বলে তখন কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান বসাবো। তখন আমাদের ওই শ্রেণীটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন সেটা আমাদের দেখার দরকার নাই, এবং বিচ্ছিন্ন থাকলে তাকে অবিচ্ছিন্ন করার প্রয়োজন নাই, আর অবিচ্ছিন্ন থাকলেও আমাদের কোনো সমস্যা নেই। তো আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্তই। তা আমাদের এটা নিয়ে হচ্ছে পরিসংখ্যানের 3টা ক্লাস শেষ হইলো আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।